ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। তোকে অন্ধকার রাত, কুয়াশায় মোড়া পুরনো বাংলা গ্রাম, বাঁশবন, কাঁচা রাস্তা আর পুরনো ভাঙা ঘাট। ঘরে ঘরে দরজায় তালা দেওয়া, মায়েরা তাদের সন্তানদের আঁকড়ে ধরে আছে ভয়ে ভয়ে। মাঝে মাঝে বলছে, চুপ কর বাবা, ওই পিশাচিনী আসবে এক্ষুনি। পুরো গ্রামে শকুন আর চিলে খেয়ে গেছে। চিল শকুনের ডাকে ভয়ে ভীত হয়ে আছে। এক বৃদ্ধ ফিসফিস করে বলছে, আবার আবার এলো পিশাচিনীটা, জানি না এবার কাকে সে টেনে নিয়ে যাবে। আকাশে কালো মেঘ, আর সেই মেঘের মাঝখানে এক ছায়ামূর্তি ভেসে উঠল, সাথে তার ভয়ঙ্কর হাসির আওয়াজ। কেউ ভাগবে না, কেউ ভাগবে না তোরা আমার হাত থেকে। পরদিন সকাল হলো, সাথে নদীর বুকে ভেসে থাকতে দেখা গেল এক মৃতদেহ। মা গো মা, জগৎ জননী আমার। ঠাকুরমশাই, অনেক তো সময় হলো, এবার একখান গল্প বলেন না, মানে আপনার জীবনের অভিজ্ঞতার কথাই বলেন। হ্যাঁ ঠাকুরমশাই, অনেক সময় তো হলো, এবার আপনার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলুন। দেখো কেশব আর গিরি, তোমাদের কতবার বলেছি, এইসব আমার জীবনের একা একটা অভিজ্ঞতা, এগুলো কোনো গল্প নয়। তোমরা একদিন ঠিকই বিশ্বাস করবে, যেদিন তোমরা এই ভয়ঙ্কর সত্যের সম্মুখীন হবে। তখন আমার অল্প বয়স, কত বনে জঙ্গলে পথে পথে দিন কাটিয়েছি, কত ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, আর তার থেকে পরিত্রাণও পেয়েছি জগৎমাতা আর গুরুদেবের আশীর্বাদ। যাই হোক, সেবার আমি ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিলাম চন্দ্রপুর গ্রামে। আজ তবে সেখানকারই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাই শোনো। বেশ মনোরম গ্রাম, বুঝলে। আমি নদীর পাশের পথ ধরে হেঁটে চলছি, হঠাৎ দূর থেকে খুব কোলাহলের আওয়াজ পেলাম, কান্নাকাটির আওয়াজ। আমি সেই দিকে দৌড়ে গেলাম। একজন বৃদ্ধা বুক ফাটা আর্তনাদ করছে, আর পাশেই পড়ে আছে এক রক্তাক্ত বিভৎস মৃতদেহ। গ্রামবাসীরা সেটাকেই ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। মৃতদেহের সারা দেহ খুবলানো, আঁচড়ের দাগ, শরীর থেকে রক্ত বেরোচ্ছে অজস্রভাবে। আমি সেখানে পৌঁছে পাশে ছেলেটির কাছে ঘটনা সম্বন্ধে জানতে চাইলে সে আমায় বলল এটা এক প্রেতের কাজ। আমি সিদ্ধান্ত নিলাম বিষয়টাকে জানবো, কেন এইভাবে এই প্রেত নৃশংসভাবে মানুষকে হত্যা করছে সেটা জানবো। আমার পাশের ছেলেটির নাম ছিল অজয়। আমার এরকম সিদ্ধান্তে সে নিজের সঙ্গে তার বাড়িতে যাওয়ার প্রস্তাব দেয়। অগত্যা আমি তার সাথে তার বাড়িতে যেতে লাগলাম। আচ্ছা অজয়, এই গ্রামে যে এত ভয়ঙ্কর কিছু ঘটছে, এর কারণ কি? ঠাকুরমশাই, এর কারণ আপনি আমার ঠাকুমার কাছ থেকে জেনে নেবেন, উনি আমার থেকেও ভালোভাবে বলতে পারবেন। কোথায় গিয়েছিলিস বাপ? আমি সেই থেকে তোর অপেক্ষায় বসে আছি। আর তোর সঙ্গে ইনি কে? ঠাকুমা, ইনি হলেন কালীনাথ তান্ত্রিক। আজ সুবন দাদুর ছেলে মারা গেছে না, ওইখানেতেই ইনি এসেছিলেন ঘুরতে ঘুরতে। ইনি আমাদের গ্রামের বিপদ সম্পর্কে জানতে চান, আর ইনি পারলে আমাদের বিপদ থেকে রক্ষাও করতে পারেন। তাই আমি তোমার কাছে নিয়ে এলাম। নমস্কার মা, আমার নাম কালীনাথ চক্রবর্তী। যদি আপনার ভালো মনে হয় তা আপনি দয়া করে এই গ্রামের বিপদ সম্পর্কে আমাকে বলতে পারেন। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে বাঁচাবার। ও হ্যাঁ বাবা, কেন বলবো না।
তুমি চলো, একটু হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও, তারপর আমি তোমাকে সব কথা বলবো। এখন আসো আসো দেখি। কিছু সময় পর বৃদ্ধা আমাদের যৎ সামান্য আহার দিলেন, নিজেও খেলেন। খাবার যৎ সামান্য হলেও ছিল স্বাদে অতুলনীয়। 2 কুচি পাতিলেবু, সাথে মসুর ডাল, বেগুনি আর ইঁচড়ের তরকারি। আমি তৃপ্তি সহকারে খেলাম। মা, এবার আপনি আমাকে বলুন, এই প্রেতের উৎপত্তি কোথা থেকে, আর কেনই বা আপনাদের সে এমন ক্ষতিগ্রস্ত করছে? হ্যাঁ বাবা, শোনো তবে। আসলে এই গ্রামের যা ক্ষতি হচ্ছে এর পিছনে আমরাই দায়ী। আমাদের বংশ হচ্ছে জমিদার বংশ। এই গ্রামের একমাত্র জমিদার আমরাই। আমার বৌমা অজয়কে জন্ম দেওয়ার সময় মারা যায়, আর আমার ছেলে রঘুনাথ তার কিছুকাল পরেই এই প্রেতের হাতে মৃত্যু বরণ করে। শোনো তবে, আমাদের গ্রামে ছোট একটি মেয়ে ছিল, তার নাম লক্ষ্মীপ্রিয়া। ছোট থেকেই অনাথ। তাকে মানুষ করেছিল আমাদের গ্রামের কানাই তান্ত্রিক। সে এক জঙ্গলে লক্ষ্মীপ্রিয়াকে কুড়িয়ে পেয়েছিল। লক্ষ্মীপ্রিয়া ছিল ছোটবেলা থেকেই কিছু বিশেষ শক্তির অধিকারিণী। যেমন সে নদীর জলে হাত দিলে ঢেউ থেমে যেত, আবার গাছে হাত দিলে কুঁড়িগুলো ফুল ফুটতো। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। গ্রামের মানুষেরা তার এই শক্তিগুলোকে মোটেও ভালো চোখে দেখলো না। জানো কাকা, আমার মনে হয় ওই লক্ষ্মীপ্রিয়া একটা ডাইনি। ও ঠিকই বলেছে, তাই না হলে একটা মেয়ে কখনো এত অদ্ভুত শক্তি পায়? এইভাবে সবাই লক্ষ্মীপ্রিয়াকে সকল সময় এড়িয়ে চলতো আর ভয় পেত। দেখ মা, তোকে আমি পেয়েছি অনেক সৌভাগ্য করে। যে যা তোকে যাই বলুক না কেন, আমি তো জানি তুই শক্তির অংশ। তাই অন্যের কথায় মন খারাপ করবি না। তুই একদিন এই জগতের কল্যাণ করবি, আমার বিশ্বাস। হ্যাঁ বাবা, আমি অন্যের কথায় মন খারাপ করব না। আমি চাই তোমার সাথে সাধনা করতে। আমি খুব তাড়াতাড়ি মায়ের সেবায় নিযুক্ত হতে চাই বাবা। তুমি দয়া করে এটা খুব তাড়াতাড়ি করো। ঠিক আছে রে মা, সামনের অমাবস্যার থেকেই তোর সাধনার কাজ আমি শুরু করে দেব। ওম কালিকায় নমঃ। ওম কালিকায় নমঃ। এভাবেই চলতে থাকলো তান্ত্রিক আর তার মেয়ের সাধনা। প্রায় প্রতি অমাবস্যা পূর্ণিমার রাতে তারা সাধনায় বসত, আর গ্রামের লোক সবাই মিলে তান্ত্রিক আর তার মেয়েদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। এক অমাবস্যার রাতে যখন তান্ত্রিক আর তার মেয়ে সাধনায় বসেছে, তখন গ্রামের লোকজন জড়ো হলো এক জায়গায়। বৃদ্ধ তান্ত্রিককে গ্রামের কয়েকজন মিলে খুব লাঠিপেটা করল। বৃদ্ধ তান্ত্রিক রক্তাক্ত অবস্থায় সেই যন্ত্রণা সহ্য করতে করতে মরে গেল। তার সারা শরীর জুড়ে রক্তের স্রোত বয়ে গেল। এদিকে গ্রামের কয়েকজন মহিলা লক্ষ্মীপ্রিয়ার চুরির মুঠি ধরে টানতে টানতে আগুনের মধ্যে ফেলে দিল। সেই আগুন লক্ষ্মীপ্রিয়ার সারা শরীর দিয়ে দাউ দাউ করে জ্বলে উঠল। গ্রামের লোকেরা তাকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছে। আমি পিশাচিনী নই, আমাকে ছেড়ে দাও। আমি তো মায়ের সাধনা করছিলাম, আমাকে ছেড়ে দাও। বাঁচাও, বাঁচাও। পাপীর দল, তোরা আমাকে আমার বাবাকে বিনা কারণে হত্যা করলি। এর শাস্তি তোরা পাবি, পাবি তোরা এর শাস্তি। কাউকে ছাড়বো না, কাউকে না।
ঠাকুর মশাই, এই হচ্ছে আমাদের গ্রামে ঘটে যাওয়া কালো এক অধ্যায়। আজ গ্রামবাসীরা যা ভোগ করছে এটা তাদেরই কর্মফল। বুঝলাম, কিন্তু মা, আপনার ছেলে কিভাবে মারা গেছিল? আমার ছেলে, সে বরাবরই একটু সাহসী প্রকৃতি। লক্ষ্মীপ্রিয়ার সাথে যখন এই অন্যায়টা হয়েছিল তখন সেই গ্রামে ছিল না, তাই বরাবরই লক্ষ্মীপ্রিয়ার সাথে হওয়া অন্যায়টা তাকে খুব যন্ত্রণা দিত। একদিন সে ঠিক করলো লক্ষ্মীপ্রিয়ার সাথে দেখা করবে, রাত্রের বেলায় বেরোবে সে। আর এই সিদ্ধান্তই হলো তার কাল। একদিন গভীর রাতে সে বেরিয়ে পড়লো লক্ষ্মীপ্রিয়ার খোঁজে, কিন্তু প্রতিশোধের আগুনে লক্ষ্মীপ্রিয়া এতই জ্বলছে যে কোনটা ভালো মানুষ আর কোনটা খারাপ মানুষ তার বোঝার ক্ষমতা তখন সে হারিয়েছে। তাই সেদিন রাতে সে আমার ছেলেটাকেও শেষ করে দিয়েছিল। আর এইভাবেই ঠাকুর মশাই সে আমার ছেলেটাকেও মেরেছে। একইভাবেই তার দেহটাও আমরা নদীর ধারেই পেয়েছিলাম। মা, আপনি চিন্তা করবেন না। লক্ষ্মীপ্রিয়ার আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমি অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করব, আর সেটা আজই করব। লক্ষ্মীপ্রিয়ার আত্মাকে শান্তি দেওয়ার জন্য সেদিন রাত্রেই হাতে ত্রিশূল আর একটা মশাল নিয়ে বেরিয়ে পড়ল শ্মশানের উদ্দেশ্যে। কালীনাথ শ্মশানের মাঝখানে যজ্ঞে বসলো। যজ্ঞে বসে মন্ত্র পাঠ শুরু করলো। চারিদিক থেকে প্রচন্ড হাওয়া বইছে, শেয়াল ডাকছে, পুরো শ্মশান এক ভয়াবহ রূপ নিয়েছে। চারিদিক শেয়ালের ডাক আর হাসির আওয়াজ ভেসে আসতে লাগলো। হঠাৎ হাসির আওয়াজ এক চিৎকারে পরিণত হলো। কালীনাথের যজ্ঞের আগুন থেকে বেরিয়ে এলো লক্ষ্মীপ্রিয়া। তার চুলগুলো বাতাসে উড়ছে, চোখ দুটো টকটকে লাল, যেন তার চোখ দিয়ে সে সমস্ত পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। কালীনাথ বলল, লক্ষ্মীপ্রিয়া, তুই চলে যা এখান থেকে। কেন মানুষগুলোকে কষ্ট দিচ্ছিস? চলে যাব? না না, যাব না, আমি কিছুতে এখান থেকে যাব না। এই মানুষগুলোই আমার সাথে অন্যায় করেছে। আমার বাবাকে আর আমাকে পুড়িয়ে মেরেছে। এদেরকে আমি শাস্তি দেব। এদের সবার রক্ত চাই। হ্যাঁ, রক্ত চাই। দেখ মা, আমি জানি ওরা তোদের সাথে অন্যায় করেছে, কিন্তু কিছু মানুষের অন্যায়ের ফল প্রজন্মের পর প্রজন্ম ভোগ করতে পারে না। তুই ওদেরকে ক্ষমা কর। ক্ষমা? কিসের ক্ষমা? আমি ক্ষমা করব না। তোর একটাকেও আমি ক্ষমা করব না। দেখ মা, জেদ করিস না। আমি কথা দিচ্ছি, আমি তোকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। আমি মায়ের কাছে অবশ্যই প্রার্থনা করব তোর মুক্তি। ঠিক আছে, তবে তাই হোক। তুই যদি আমাকে মুক্তি না দিতে পারিস তাহলে আমি এই গ্রামকে ছাড়খাড় করে দেব। ঠিক আছে, তুই চিন্তা করিস না মা। তুই একজন পবিত্র আত্মা ছিলিস। মা অবশ্যই তোকে তার নিজের কাছে নিয়ে যাবেন। এখন তুই যা, আমি তোর মুক্তির ব্যবস্থা করছি। লক্ষ্মীপ্রিয়ার আত্মা চলে যেতেই কালীনাথ আবার যজ্ঞে বসল। সে মা কালীর কাছে লক্ষ্মীপ্রিয়ার মুক্তির কামনা করতে থাকল। বেশ কিছু সময় ধরে এই যজ্ঞ চলল। দূর থেকে একটি মেয়ে চন্দ্রপুর গ্রামকে দেখছে। শরীর থেকে লাল রঙের আভা বের হচ্ছে। মেয়েটি গ্রামকে দেখে মুচকি হাসলো আর মনে মনে বিদায় জানিয়ে হাওয়ার সাথে মেয়েটি অদৃশ্য হয়ে গেল। বুঝলে তো ভাইয়া, লক্ষ্মীপ্রিয়ার হাত থেকে ওই গ্রামকে উদ্ধার করার পর আমি আর একটা দিন ওই গ্রামে ছিলাম।
তারপর অজয় আর তার ঠাকুমাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ি আবার নতুন কোনো অদ্ভুত অজানার দেশে। এই তো আমার কাজ। কোনো সময় এক জায়গায় থাকাটা আমার ধাঁচে ছিল না ভাইয়া, বুঝলে তো ভাইয়া। এভাবেই সেবারের মতো মায়ের আশীর্বাদে চন্দ্রপুর গ্রামটা বেঁচে গিয়েছিল। সত্যি অদ্ভুত ঠাকুরমশাই। প্রতিবারের মতোই আপনার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত এই অভিজ্ঞতাটি আমাদেরকে আবার সে যা তুমি বলেছো ভাইয়া, একদম সত্যি কথা। আচ্ছা ঠাকুর মশাই, অনেক রাত হলো, এবার আমরা আসি। আবার অন্য একদিন আপনার কাছে এসে আপনার জীবনের অভিজ্ঞতার কথা শোনা যাবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আবার এসো। তবে তোমরা দুজন। জয় হোক মা আমার মা, জয় মা, জয় মা, জয় হোক। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম গল্প আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের পাশে থেকো। এখন টাটা।